মীরা, তুমিও সারা রাত জেগে ভ্যাবলার সেবা করেছো, এবার তুমিও একটু খাবার খেয়ে নাও। এমন সময় মহারানী চারুলতা সেখানে চলে আসে। সবার মুখে হাসি দেখে তার মনও ভরে ওঠে। বিধাতার অশেষ কৃপায় আজ আমাদের ভ্যাবলা সুস্থ হয়ে উঠেছে, আর তোমাদের সবাইকে একসাথে এইভাবে হাসি মুখে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। বিধাতা যেন আমাদের এই ভালোবাসা আর একতা সবসময় বজায় রাখে। কালভৈরবের অন্ধকার মায়াবী গুহা। কালভৈরবের হাতে একটি পুরনো দেখতে কাগজের টুকরো বিকল কল্পনায় ভাসতে থাকে। সে ভাবে রাজকীয় সিলমোহর হাতে পেলে তারা নিজেদের ইচ্ছে মতো নকল নির্দেশমালা বানিয়ে পুরো হেমরাজ রাজা অরুণের শিখিয়ে দেওয়া পরিকল্পনা অনুযায়ী তারা এখন অভিনয় করার প্রস্তুতি নিচ্ছে। চারপাশটা বেশ শান্ত, তবে তারা জানে যে আমি নিজের চোখে দেখলাম অরুণ আর ওই ক্যাবলা মশাল নিয়ে বনের দিকে চলে গেল। প্রাসাদের এই দিকটা এখন কোনো। অরুণ রাগে এবং বিস্ময়ে ফেটে পড়ে। ভ্যাবলা, তুমি কিভাবে ভাবতে পারলে যে আমি তোমাকে আর মীরাকে তাড়িয়ে দেব? আর যোগু বাবা তো আমার নিজের বাবার মতো। এই নির্দেশনামা সম্পূর্ণ ভুয়া, এটা আমার হাতের লেখাও নয়, আর এই সিলমোহরটাও নকল। রাজপুত্র, আমাকে কাগজটা একটু দাও তো। হ্যাঁ, আমি ঠিকই ধরেছি। এই কাগজের গায়ে একটা অদ্ভুত পচা গন্ধ আছে, যা কালভৈরবের মায়াবী দোয়ার গন্ধের মতো। এটা নিশ্চয়ই কালভৈরবের কোনো গুপ্তচরের কাজ। ওরা আমাদের পরিবারের মধ্যে সন্দেহ তৈরি করে আমাদের আলাদা করতে চাইছে গো। অরুণ দাদা, তাহলে আপনি আমাদের তাড়িয়ে দেননি? এই কাগজটা শত্রুদের বানানো? আমি কতটা বোকা, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। মীরা, তুই আমার নিজের বোন, আর বাবা মাও তো আমার অনেক কাছের। শত্রুরা যতই চেষ্টা করুক, আমাদের এই ভালোবাসার বন্ধন তারা কোনোদিনও ভাঙতে পারবে না। তোরা কখনো কোনো উল্টোপাল্টা কথা বিশ্বাস করিস না। ভ্যাবলা, ক্যাবলা, তোমরা আমার ভাইয়ের মতো। কালভৈরব বুঝতে পেরেছে যে আমাদের পরিবারের একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি, তাই সেই শক্তি ভাঙার চেষ্টা করছিল। কিন্তু বিধাতার দয়ায় ক্যাবলা ঠিক সময়ে তোমাদেরকে আটকে দিয়েছে। চারুদি, আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় আর অপমানে কিচ্ছু বুঝতে পারিনি। আমার আর কোনোদিনও ভুল হবে না। অরুণ দাদা, শত্রুরা যখন এত দূরে পৌঁছে গেছে, তখন আমাদের আর চুপ করে বসে থাকলে চলবে না। ওই গুপ্তচরকে আমাদেরকে ধরতেই হবে। কালভৈরবের অন্ধকার গুহা। জাদুর আয়নায় প্রাসাদের এই আবেগঘন পুনর্মিলনের দৃশ্য দেখে কালভৈরব রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। অপদার্থ বিকল, তোর কোন চক্রান্ত আমি সফল হতে দেখলাম না। আমি ভেবেছিলাম ভ্যাবলা অভিমানে চলে যাবে আর অরুণের পরিবারে আগুন জ্বলবে, কিন্তু এখন দেখছি ওরা আগের চেয়ে আরো বেশি কাছাকাছি চলে এসেছে। প্রভু কালভৈরব, আমাকে ক্ষমা করুন। আমি তো কাগজটা ঠিক জায়গায় ফেলে এসেছিলাম, কিন্তু ওই ক্যাবলাটা মাঝপথে ওদের আটকে সব গোলমাল করে দিল। চুপ কর মূর্খ, তোর মতো অযোগ্য অনুচর দিয়ে আমার কোনো কাজ হবে না। এবার কালভৈরব নিজেই মাঠে নামবে। আমি এমন এক ভয়ঙ্কর রোগ নিয়ে প্রাসাদে আঘাত আনবো যে চারুলতা আর অরুণ নিজের চোখের সামনে নিজেদের ধ্বংস দেখতে পাবে। রাজকীয় দরবার কক্ষ। সবাই যখন আবেগে আপ্লুত, ঠিক তখনই সোনা পাখির ডানা ঝাপড়ে সেখানে উড়ে আসে। রাজপুত্তর, জাগো কাকা, আমি একটু বনের ওদিক থেকে উড়ে আসছিলাম। আমি দেখলাম একজন প্রহরী মুখ লুকিয়ে খুব সন্দেহজনকভাবে প্রাসাদ থেকে বনের দিকে পালিয়ে গেল। আমার মনে হয় ওই লোকটাই বিকল। সোনা পাখি, তুই ঠিকই বলেছিস। ওই লোকটা ছদ্মবেশে এসে ওই ভুয়া নির্দেশনামা ফেলে গেছে। শত্রু এবার ছদ্মবেশে আমাদের প্রাসাদে ঢুকে পড়েছে, আর আমরা শুধুমাত্র প্রতিরোধ করছি। এবার পরিস্থিতি বদলাবে। রাজপুত্র, তুমি কি ভাবছো? আমরা কি প্রহরীদের বনের দিকে তল্লাশিতে পাঠাবো? না বাবা, বনের গভীরে খুঁজলেও ও মায়াজাল দিয়ে পালিয়ে যাবে। এবার আমরা এমন একটা নিখুঁত ফাঁদ পাতবো যাতে ওই গুপ্তচর নিজের পায়ে হেঁটে এসে আমাদের কাছে ধরা দেয়। হেমরাজের প্রাসাদ এবার শত্রুর জন্য মৃত্যুপুরী হয়ে উঠবে। হেমরাজ্যের রাজপ্রাসাদের
সুপ্রশস্ত বারান্দা, সকালে স্নিগ্ধ হাওয়া বইছে। রাজা অরুণ এবং যোগুবাবু বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনায় মগ্ন। অরুণের চোখে মুখে একটা দৃঢ় প্রতিজ্ঞার ছাপ, কারণ কালকের ওই ভুয়া নির্দেশমালার ঘটনাটি তাকে দারুণভাবে আহত করেছে। কালকের ওই নকল কাগজের ঘটনাটা আমাকে একটু ভাবিয়ে তুলছে। কাল ভৈরব বুঝতে পেরেছে যে সে সরাসরি আমাদের সাথে যুদ্ধে পারবে না, তাই ছদ্মবেশে আমাদের প্রাসাদের ভেতরে বিষ ছড়ানোর চেষ্টা করছে। ভ্যাবলা আর মীরা কাল কত কষ্ট পেয়েছিল। আমরা যদি ঠিক সময়ে ওদের না আটকাতাম তবে আমাদের পরিবারের একটা বড় ক্ষতি হয়ে যেত। তুমি ঠিকই বলেছো রাজপুত্র। গুপ্তচর বারবার আমাদের চোখের সামনে দিয়ে ধুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা শুধু প্রাসাদের দরজায় পাহারা দিচ্ছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। আমাদের এখন এমন কিছু করতে হবে যাতে ওই গুপ্তচর নিজে থেকে আমাদের হাতে এসে ধরা দেয়, কিন্তু কিভাবে সেটা সম্ভব? আমি একটা খুব সহজ ফাঁদের কথা ভেবেছি বাবা। গুপ্তচররা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। আমরা প্রাসাদের ভেতরে একটা ভুয়া খবর রটিয়ে দেব। আমরা এমন ভাবে বলা বলি করবো যে আজ রাতে আমি আর আমার সব বিশ্বস্ত প্রহরীরা প্রাসাদের বাইরে ওই গভীর জঙ্গলে বিশেষ তল্লাশিতে যাব। আমি সবাইকে বোঝাবো যে আজ সারা রাত আমরা প্রাসাদে ফিরবো না। কিন্তু রাজপুত্র, এতে লাভ কি হবে? গুপ্তচররা তো তখন ভাববে যে প্রাসাদে কোনো পাহারা নেই। তাই বাবা, গুপ্তচর যখন জানবে যে রাজা অরুণ আজ রাতে প্রাসাদে নেই এবং আমার ঘর একদম ফাঁকা, তখন সে নিশ্চিত আমার ঘরে চুরি করতে আসবে। সে চাইবে আমার ঘরের রাজকীয় সিলমোহর বা অন্য কোনো দরকারের জিনিস চুরি করে নিয়ে যেতে। আর ঠিক সেই ফাঁকা ঘরেই আমি তার জন্য অপেক্ষা করব এবং সেই ফাঁদে সে নিজের পায়ে হেঁটে এসে ধরা দেবে। হেমরাজ্যের রাজপ্রাসাদের খোলা উঠোন, দুপুরবেলা। উঠোনের একপাশে একটা বড় গাছের নিচে ক্যাবলা এবং ভ্যাবলা দাঁড়িয়ে আছে। রাজা অরুণের শিখিয়ে দেওয়া পরিকল্পনা অনুযায়ী তারা এখন অভিনয় করার প্রস্তুতি নিচ্ছে। চারপাশটা বেশ শান্ত, তবে তারা জানে যে গুপ্তচর আশেপাশে কোথাও লুকিয়ে আছে। বুঝলি ভ্যাবলা, আজ রাতের বেলা কিন্তু প্রাসাদের অবস্থা খুব একটা ভালো থাকবে না। অরুণ দাদা আজ থেকে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে রে। কেন ক্যাবলা? অরুণ দাদা আবার কি সিদ্ধান্ত নিলেন? প্রাসাদে তো এখন সবকিছু শান্তই মনে হচ্ছে রে। হঠাৎ করে রাতের বেলা কি এমন সমস্যা হতে পারে বলতো? আরে আরে তুই জানিস না, অরুণ দাদা আজ রাতে প্রাসাদের সমস্ত প্রহরীদের নিয়ে ওই উত্তরের গভীর জঙ্গলে বিশেষ তল্লাশিতে বেরোবে রে। দাদা বলেছে জঙ্গলের ভেতরে নাকি শত্রুদের কোনো আস্তানা আছে। আজ সারা রাত অরুণ দাদা প্রহরী ও ওই জঙ্গলের ভেতরে থাকবেন। সকালের আগে কেউ প্রাসাদে ফিরবে না রে। কি 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 বললি ভাবলা? অরুণ দাদা সারা রাত প্রাসাদে থাকবে? তাহলে তো অরুণ দাদার নিজের ঘরটাও আজ রাতে একদম ফাঁকা থাকবে রে। ঘরের ভেতরে তো কোনো প্রহরীও থাকবে না দেখছি। একদম ঠিক বলেছিস ভাবলা, অরুণ দাদার ঘর আজ রাতে পুরোপুরি ফাঁকা থাকবে। অরুণ দাদার ঘরে ওই দামি দামি জিনিসপত্র আর রাজকীয় সিলমোহরও অরক্ষিত অবস্থায় পড়ে থাকবে রে। কি আর করা যাবে, অরুণ দাদার নির্দেশ তো আমাদের মানতেই হবে। চল আমরা গিয়ে অন্য কাজগুলো সেরে ফেলি। ভ্যাবলা এবং ক্যাবলা তাদের অভিনয় শেষ করে খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠোন থেকে অন্যদিকে হেঁটে চলে যায়। প্রাসাদের উঠোনের ঠিক পাশে একটা ঘন ফুলের ঝোপ। সেই ঝোপের আড়ালে সাধারণ প্রহরীর ছদ্মবেশে ঘাপটি মেরে বসে আছে কালভৈরবের গুপ্তচর বিকল। সে এতক্ষণ কান পেতে ক্যাবলা এবং ভ্যাবলার সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। বোকা ক্যাবলা আর ভ্যাবলা, তোরা তো নিজের অজান্তেই আমাকে হেমরাজের সবচেয়ে বড় গোপন খবরটা দিয়ে দিল। আমি তো ভাবতেই পারছি না যে আমার কপাল আজ এত ভালো হবে। বিকল খুব সাবধানে এদিক ওদিক তাকায়। কাউকে দেখতে না পেয়ে সে নিজের মনেই ফিসফিস করে কথা বলতে থাকে। তার চোখে লোভের ঝিলিক। রাজা অরুণ আজ রাতে প্রাসাদে থাকবে না। অরুণ নিজের সব প্রহরীকে নিয়ে ওই জঙ্গলে মশার কামড় খেতে যাবে, আর আমি এই সুযোগে অরুণের ফাঁকা ঘরে ঢুকে আসল কাজটা হাসিল করব। কালভৈরব প্রভু তো এটাই চাইছিলেন। আমি যদি আজ রাতে
অরুণের ঘর থেকে ওই রাজকীয় সিলমোহরটা চুরি করে নিয়ে আসতে পারি, তবে কাল ভৈরব প্রভু আমাকে অনেক বড় পুরস্কার দেবেন। বিকল কল্পনায় ভাসতে থাকে। সে ভাবে রাজকীয় সিলমোহর হাতে পেলে তারা নিজেদের ইচ্ছে মতো নকল নির্দেশমালা বানিয়ে পুরো হেমরাজ্যে অশান্তি তৈরি করতে পারবে। তখন আর কাউকে বাধা দেওয়ার থাকবে না। আজ রাতের অন্ধকারে আমার আসল খেলা হবে, কেউ আমাকে সন্দেহ করবে না, কারণ সবাই তো জানবে যে অরুণের ঘর ফাঁকা। এই চুরিটা আমার জীবনের সবচেয়ে সহজ কাজ হতে যাচ্ছে। অপেক্ষা কর অরুণ, আজ রাতে তুই তোর সবচেয়ে দামি জিনিসটা হারাবি। হেমরাজ্যের বিস্তীর্ণ চরণভূমি। দুপুরের রোদ একটু একটু করে কমতে শুরু করেছে। এমন সময় সোনা পাখি ডানা ঝাপটে উড়ে এসে লালু ঠিক সামনের একটা ছোট পাথরের উপর বসে। লালু, তুই শুনলে অবাক হয়ে যাবে, আজ প্রাসাদে দারুণ একটা কাজ হয়েছে। অরুণ দাদার বুদ্ধি দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। গুপ্তচরটাকে ধরার জন্য অরুণ দাদা এত সহজ অথচ এত সুন্দর একটা ফাঁদ তৈরি করেছে, সেই শয়তানটা বুঝতেই পারবে না। তাই নাকি সোনা পাখি? কি এমন ফাঁদ পাতলেন রাজপুত্র? কাল ভৈরবের গুপ্তচররা তো খুব ধরিবাজ হয়, তাদের ধরতে গেলে তো খুব সাবধানে কাজ করতে হয়। অরুণ দাদা গুপ্তচরটাকে ধরার জন্য কোনো জোর জবরদস্তি বা জাদুর ব্যবহার করেনি। সে শুধু একটা মিথ্যে খবর রটিয়ে দিয়েছে যে আজ রাতে সে প্রাসাদে থাকবে না। ক্যাবলার ব্যাবলাকে দিয়ে এমন ভাবে কথাটা বলিয়েছে যে লুকিয়ে থাকা গুপ্তচরটা সব ছেড়ে ফেলেছে। বাহ, একেই বলে আসল বুদ্ধি। শয়তানের একটাই বড় দুর্বলতা থাকে, আর সেটা হলো লোভ। যখন সে শুনবে যে অরুণের ঘর ফাঁকা আর সেখানে দামি জিনিস আছে, তখন সে নিজের লোভ সামলাতে না পেরে সেখানে গিয়ে হাজির হবে। একদম ঠিক বলেছিস লালু। শত্রুর এই লোভ আজ শত্রুর পতনের কারণ হবে। আজ রাতে অরুণ দাদার ঘরে ওই গুপ্তচরের জন্য এমন চমক অপেক্ষা করছে যা সে স্বপ্নেও ভাবতে পারেনি। তুই শুধু দেখিস, কাল সকালে আমরা সুখবর পাবো। মধুপুর রাজপ্রাসাদের প্রশস্ত অলিন্দ সেনাপতি রাজের সাথে একটি ছোট্ট বার্তা নিয়ে পায়চারি করছে। জেসমিন ধীরে ধীরে সেখানে এসে দাঁড়ায়। রাজেশের মুখে একটা স্বস্তির হাসি দেখে জেসমিনের মনটাও শান্ত হয়। রাজেশ বাবু, আপনার হাতে ওটা কিসের খবর? হেমরাজ্য থেকে কি যোগু কাকা কোনো নতুন খবর পাঠিয়েছে? কালকের ওই নির্দেশমালার ঘটনার পর থেকে আমার মনটা চারুদিদি আর অরুণ দাদার জন্য বড্ড চিন্তা হচ্ছে। জেসমিন, চিন্তা করার কোনো কারণ নেই। যোগু কাকা তার গোপন বার্তায় জানিয়েছে যে আজ রাতে হেমরাজ্যে একটা দারুণ পরিকল্পনা করা হয়েছে। শয়তানকে ধরার জন্য অরুণ দাদা খুব সহজ একটা ফাঁদ পেতেছেন। সহজ পথ মানে কোনো যুদ্ধ বা মারামারি হবে না তো? কাল ভৈরবের গুপ্তচররা তো মায়াজাল তৈরি করতে পারে। ওদের ধরার জন্য কোনো বিপদের ঝুঁকি নেওয়া ঠিক হবে কি? তুমি একদম চিন্তা করো না জেসমিন। অরুণ দাদা কোনো জাদুর সাহায্য নিচ্ছেন না, তিনি বুদ্ধির সাহায্য নিচ্ছেন। তিনি নিজের ঘরটাকে টোপ হিসেবে ব্যবহার করছেন। গুপ্তচর ভাববে ফাঁকা, কিন্তু আসলে অরুণ দাদাই সেখানে গুপ্তচরের জন্য অপেক্ষা করবেন। আমাদের শুধু আজ রাতের কালবেলাটা পার হতে দিতে হবে। বিধাতার কাছে আমার একটাই প্রার্থনা, অরুণ দাদার এই সহজ বুদ্ধি যেন সফল হয়। আজ রাতে যেন ওই শয়তান গুপ্তচরটা নিজের পাতা জ্বালিয়ে নিজেই জড়িয়ে পড়ে। কাল সকালে সুখবরের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। হেমরাজের প্রাসাদের ভেতরে মহারানী চারুলতার নিজের কক্ষ। সন্ধে নেমে এসেছে। চারুলতা জানালার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। জয়ামা ঘরে প্রবেশ করে চারুলতার পাশে এসে দাঁড়ায়। চারুমা, তুই এভাবে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? তোর মুখ কানা এমন শুকনো দেখাচ্ছে কেন? তুই কি আজ রাতের ফাঁদটার কথা ভেবে চিন্তা করছিস? জয়ামা, তুমি তো জানোই কাল ভৈরবের অনুচররা কতটা ভয়ঙ্কর হতে পারে।
মহারাজ আজ যে ফাঁদটা পেতেছেন সেটা খুব সহজ ঠিকই, কিন্তু গুপ্তচররা ঘরে ঢুকে কোনো উল্টো পাল্টাও যদি কাজ করে বসে, যদি রাজপুত্রের কোনো ক্ষতি হয়ে যায়, আমার মনটা কেন জানি না শান্ত হচ্ছে না জয়া মা। তুই কামোকা এত চিন্তা করছিস কেন চারুমা? রাজপুত্র অরুণ অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান। সে খুব ভালো করে জানে যে সে কি করছে। তাছাড়া গুপ্তচররা আর কেউ জানবে না যে ঘরে কেউ আছে। সে তো চুরি করার লোভে আসবে। কিন্তু জয়া মা, শয়তানদের তো বিশ্বাস নেই। ওরা যদি বুঝতে পারে যে এটা একটা ফাঁদ, তবে ওরা তো রাজপুত্রের উপর হামলা করতে পারে। আমি চাই না আমার পরিবারের আর কেউ কোনো বিপদে পড়ুক। তুই একদম চিন্তা করিস না। বিধাতার দয়ায় অরুণের এই সহজ বুদ্ধিতেই আজ ওই শয়তানটা ধরা পড়বে। তুই বিধাতার উপর ভরসা রাখ। ক্যাবলাও তো অরুণের সাথে থাকবে। ওরা দুজনে মিলে ঠিকই গুপ্তচরকে কাবু করে ফেলবে। তুই এখন শান্ত হয়ে বস তো দেখি। রাত বেশ গভীর হয়েছে। তারা প্রাসাদের সদর দরজা দিয়ে হেঁটে বাইরের দিকে বের হচ্ছে। তারা ইচ্ছে করে খুব জোরে জোরে কথা বলছে, যাতে অন্ধকারে লুকিয়ে থাকা কেউ তাদের কথা শুনতে পায়। ক্যাবলা, তুমি সব প্রহরীদেরকে খবর দিয়েছো তো? আজ রাতে কিন্তু জঙ্গলের প্রতিটা কোণায় আমাদেরকে ভালো করে তল্লাশি চালাতে হবে, কেউ যেন ফাঁকি না দেয়। হ্যাঁ অরুণ দাদা, আমি সবাইকে বলে দিয়েছি। প্রহরীরা সবাই বনের রাস্তার দিকে এগিয়ে গেছে। আজ আমরা সারা রাত জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজবো। প্রাসাদের ভেতরে আজ আর আমাদের কোনো কাজ নেই। অরুণ এবং ক্যাবলা আস্তে আস্তে প্রাসাদের সীমানা পার হয়ে বাইরের অন্ধকারে মিলিয়ে যায়। চারদিকে শুনশান নীরবতা, প্রহরীদের কোনো সারা শব্দ নেই। ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল বিকল। কালো রঙের একটা সাধারণ চাদর গায়ে জড়িয়ে বিকল খুব সাবধানে পা টিপে টিপে বারান্দা দিয়ে হেঁটে আসছে। আমি নিজের চোখেই দেখলাম অরুণ আর ওই ক্যাবলা মশাল নিয়ে বনের দিকে চলে গেল। প্রাসাদের এই দিকটায় এখন কোনো মাছিও উঠছে না। আমার রাস্তা একদম পরিষ্কার। বিকল এদিক ওদিক মাথা ঘুরিয়ে চারপাশটা ভালো করে দেখে নেয়। কোথাও কোনো প্রহরীর ছায়াও নেই। সে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তার মনে কোনো সন্দেহ নেই যে আজ রাতের রাজা সেই হতে চলেছে। বোকামির একটা সীমা থাকা উচিত। ওরা নিজে জঙ্গলে গেল আর নিজের ঘরের দরজাটাও পাহাড়ে দেওয়ার জন্য অন্য কাউকে রেখে গেল না। এই জন্যই কালভৈরব প্রভু বলেন যে অরুণ তলোয়ার চালাতে জানে, ওর মাথায় কোনো বুদ্ধি নেই। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।